প্রবন্ধ শব্দের পবিত্র শিখা। শঙ্খ ঘোষ। তার প্রিয়ার বর্ণনা হবে কেমন করে? তাই কিটস চেয়েছিলেন উজ্জ্বলের চেয়ে উজ্জ্বলতর এক শব্দ, সুন্দরের চেয়ে সুন্দরতর এক শব্দ, শুদ্ধ আবেগ, সত্য আবেগকে প্রকাশ করবার মতো শুদ্ধ সত্য শব্দ কোথায় এত মিলবে, যে শব্দ সকলেরই, প্রত্যেকের প্রত্যহের দ্বারা যে শব্দ ব্যবহৃত কিন্তু না। জীবনানন্দের এই বাক্যখণ্ডও এখন অতি উল্লেখে গলিত হয়ে গেছে। কোন কাজে তা লাগবে কবির? কবিও তো চান প্রেমিকের মতোই 3টি মাত্র প্রজাপতির দিন, মানব জীবনের 50 বছরের চেয়ে তীব্র 3 দিন, যার মধ্যে তার সমস্ত অস্তিত্বকে ভরে দেওয়া যায়। কিন্তু ভরণের যোগ্য শব্দ কোথায়? শব্দ কি মেলে? তাই শব্দের সঙ্গে কিটসের ওই সংগ্রাম আসলে কবি মাত্রেরই সংগ্রাম, গোপন কিংবা প্রকাশ্য, এই সংগ্রামই একজন কবির জীবন ইতিহাস। কিন্তু উজ্জ্বলের চেয়ে উজ্জ্বল শব্দ কেমন করে লেখা হবে? কিংবা কথাটা হয়তো এই যে উজ্জ্বল ঠিক কেমন করে উজ্জ্বলতার আঘাত দিতে পারে বুকের মধ্যে। ওটা যে মিথ্যে নয়, ও যে একটা মুখস্থ শব্দ মাত্র নয়, হৃদয়স্থ অভিমান। একজন কিটস কেমন করে তা বোঝাতে পারেন তার প্রিয়াকে অথবা পাঠককে? তখনই শুরু হয়ে যায় ওই ইতিহাস। কবিতার কারুঘরে আসেন কারিগরেরা, সাজাই বাছাই করেন শব্দ আর অভিপ্রেত মর্মভেদী অব্যর্থ শব্দগুলিকে একে একে খুঁজে নিতে থাকেন স্তূপাকার সেই বিষণ্ণ ভাণ্ডার থেকে। অথচ এ কথাটারও কোনো মানে নেই। শব্দ খুঁজে বার করা যায় কিভাবে? অথবা শব্দ খোঁজা কথাটার ঠিক তাৎপর্যই বা কী? পুরনো শব্দগুলিতে শুকনো ছেঁড়া কাগজের মতো খসখসে আওয়াজ হয়, প্রকাশহীন নির্জীবতা তার সমস্ত অবয়বে, অতএব তাকে ছুঁড়ে ফেলতে হবে। এই কি কথা? সন্দেহ নেই যে একটা নব্য আন্দোলনের সূচনায় এ কথাটাই খুব জোর পায়। ব্যাকরণ হয়তো টের পাবে যে এই সব মুহূর্তেই শব্দভাণ্ডারের প্রসার বেড়ে যায় খানিকটা, কিন্তু নতুন শব্দ ব্যবহার করবার জরুরি প্রেরণা স্বীকার করেও জিজ্ঞাসা করা সঙ্গত যে আক্ষরিক অর্থে নতুন শব্দের সৃষ্টিই কতজন বড় কবির সাফল্যের চাবি। নতুন শব্দের সৃষ্টি নয়, শব্দের নতুন সৃষ্টিই কবির অভিপ্রায়। মধুসূদনের মতো পরিশ্রমী শব্দচয়ন কবিতাকে একটা স্বতন্ত্র চেহারা দেয় বটে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার তারই মধ্যে লুকোনো থাকে পতনের বীজ। একরকম অভ্যাস তৈরি হতে পারে কবিতায়, ম্যানারিজম, যা হয়তো কবির স্বাতন্ত্র্যকে ঠিক ঠিক ধরিয়ে দেয়। কিন্তু কবিতায় কাজ তো কেবলমাত্র কবির স্বাতন্ত্র্য বুঝিয়ে দেওয়া নয়, প্রতিটি কবিতায় আরও একবার নিজেকে প্রতিফলিত করে তোলাই কবির পক্ষে প্রয়োজন। শব্দ রচনার অতিসাধ্য প্রেরণা শেষ পর্যন্ত কবিকে ওই জড় অভ্যাসের মহাত্মাশায় ঠেলে নিতে পারে, এ আশঙ্কা থেকেই যায়। নতুন শব্দের সৃষ্টি তাহলে শেষ কথা নয়, শব্দের নতুন সৃষ্টিই মূল। কিন্তু শব্দের নতুন সৃষ্টি কেমনভাবে সম্ভব? তখন আমাদের মনে পড়ে যে গ্রন্থকীটের ভাষা নয়, লৌকিক ভাষা, মৌখিক ভাষাই হলো কবিতার অবলম্বন। কবিতার শব্দ নামে পৃথক কোনো বস্তু নেই, সমস্ত প্রচলিত শব্দই কবিতার শব্দ। কিন্তু এ কথাও তো আজ কতদিন পুরনো। 150 বছর আগে ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন ওই রকম ওই একই প্রেরণা ছিল হুইটম্যান বা আর্নো হোলসের। 30 বছর আগেও ওইটাই ছিল কবির মূল ঘোষণা। আবার আজও বিট কবিরা বা সুভাষ মুখোপাধ্যায় ওরকম ভাবছেন। তার সদ্যতন আলোচনায় এলিজাবেথ ইনিংসও জানিয়েছেন যে তার সতীর্থ কবিবন্ধুরা ভাষাকে এখন দেখেন নট অ্যাজ আ লফটি ট্রান্সেন্ডেন্ট মিডিয়াম বাট অ্যাজ আ টেন্সিবল ভেসেল ফর worthwhile meaning and honest reflection. যদিও এসব যুগ আর নামের মধ্যে দুরন্ত ব্যবধান, তবু এই একটা জায়গায় সবাই মিলে যান কেমন করে? ঠিক মিলও কি বলা যায় একে? কেননা মৌখিক ভাষা সম্পর্কে ধারণা আর অভিজ্ঞতা তো সবার একরকম নয়। আবার যুগে যুগে এর একটা স্তরানুক্রমণও ঘটে যায় ধীরে ধীরে। কথাটা এই যে মুখের সচল ভাষা তার
পরিবর্তমান উজ্জীবনী প্রাণ নিয়ে প্রবাহিত হয়ে চলে যায় নানা ভূমির নানা জনে। সেখান থেকে এক এক অঞ্জলি জল নিয়ে তাদের পাত্র পূর্ণ করে নেন। কিন্তু কোথায় সে জল টলটলে, কোথায় বা জীর্ণ উদ্ভিদের শবে ভরা, কোথায় ঘুলিয়ে ওঠা পঙ্কতিলক, তা কি স্থির বলে দেওয়া যায়? বস্তুত অভিজ্ঞতা, ধারণা ও প্রেরণার ভিন্নতা আর পূর্বকথিত ওই ক্রমিক স্তরাবরোহণের ফলে এক একটা সময়ে কবিতার জগতে বড় রকমের কোনো চমক চাঞ্চল্য তৈরি হয়। ছোট ছোট সিঁড়ির পর এ যেন এক মস্ত সিঁড়ি, লাফ দিয়ে পেরিয়ে আসবার ধাক্কাটা বুকের ভেতর কাঁপিয়ে দিয়ে যায়। বেশ বোঝা যায় যে কবিরা এখানে শব্দের ব্যবহারে দুঃসাহসী হওয়ার ব্রত নিয়েই এলেন। পূর্বতন জড়তাকে মোচন করবার মহত্তম উপায় বলে তারা গণ্য করেছেন একে। মনে পড়ে যায় 30 বছর আগে ভার্জিনিয়া উলফ কবিযশ প্রার্থী এক তরুণকে প্রশ্ন করেছিলেন, এই পদ্ধতির শেষ লক্ষ্যটা কি? আঘাত দেওয়া, রুচিতে আঘাত, সংস্কারে আঘাত। কিন্তু আঘাতটা কি আঘাতেই শেষ, নাকি এরপরে কিছু প্রাপ্তি থাকে আমার? কবিতার দিক থেকে প্রাপ্তি? Whistling as a shuts his door behind him, traveling to work by tube or walking to the park to essay the bowls। এই পর্যন্ত লিখে ওই ইটালিক্স পৌঁছে কবির ঈষৎ আত্মতৃপ্তির উদয় হলো বলে সন্দেহ হয়। কেননা অনভ্যস্ত পাঠক মাত্রকেই তিনি একবার ঝকমকিয়ে দিতে পেরেছেন বলে ভাবেন। কিন্তু পরিচিত শব্দের এই অস্থানিক ব্যবহারে কবিতার যোগ্যতা কি সত্যিই বাড়ল কিছু? অন্যপক্ষে পাঠকের প্রতি এই আঘাতের শেষ উদ্দেশ্যই বা কী? এমন নয় যে ওই শব্দের বিরুদ্ধে আপত্তি কোনো নীতিরুচির দিক থেকে। উদাহরণযোগে প্রমাণ করা সম্ভব যে দেশকাল বন্দিত মহাকবিরা শব্দের কোনো জাতিবিচার গণ্য করেন না। নীতির প্রশ্ন ওখানে অবান্তর। রিচার্ডসের সেই পুরনো কথা হয়তো মনে করিয়ে দেওয়া যায় যে শব্দের কোনো ভালো মন্দ নেই, না ভালো মন্দ আছে কেবল ব্যবহারে। আলোকরঞ্জন যদি আক্ষেপ করে বলে ওঠেন শব্দের পবিত্র শিক্ষা নিয়ে ওই অপব্যবহার, তাও এক অর্থে সঙ্গত বলে ধরা যেতে পারে। যদিও মনে রাখতে হয় যে শিখাটাই পবিত্র, কথাটা পবিত্র শব্দের শিখা নয়। শব্দের কি নিজস্ব কোনো পবিত্রতা আছে? জড় স্থাণু একটা শব্দ একক, তার কোনো শক্তি নেই, জনন নেই। অপর এক শব্দের সমবায় সংঘর্ষে সে জ্বলে ওঠে। যেমন সমস্ত পাপ হর অগ্নিদেবতা, কবিতাও তেমন। তার আগুনের মধ্যে সমিধ হয়ে আসতে পারে যা কিছু, তাই অবশেষে পবিত্রতা অর্জন করে। কিন্তু সেই লেলিহান আগুন কি কবিকে শুদ্ধ গ্রাস করে নেবে? উলফ উল্লিখিত ওই লাইনটির অপরাধ তার শব্দে নয়, শব্দের ব্যবহারে। মনে হয় যে কবিতার আগুনে শব্দটি সমর্পিত হতে পারেনি। ব্যবহার করতে পারায় কবির খুশি প্রায় ধরা পড়ে যায় লাইনটি থেকে। অন্য সমস্তকে ছাপিয়ে ওঠে শব্দটির মাথা। কবির উপাদান কেন কবির চেয়ে বড় হয়ে ওঠে? বড় কবির রচনায় যেমন ছন্দকে, তেমনি তার শব্দ বা প্রতিমাকেও মুহূর্ত মধ্যেই চোখে পড়তে দেখি না। তা পড়তে পারে কেবল দ্বিতীয় পাঠে। তার এই উপাদান উপকরণগুলিকে কবি এমন একাগ্র সমতায় এবং সমগ্রতায় মিলিয়ে দেন যে পৃথকভাবে তার ধাক্কাটা বড় হয়ে উঠতে পায় না। আমরা আস্বাদন করি কেবল সমগ্রের। আপতমন্দ শব্দ বলে নয়, ওর বিরুদ্ধে আপত্তি ওর স্বয়ংপ্রকট অস্তিত্বের জন্য। এমনকি সৎ শব্দ ঠিক ততটাই আপত্তিযোগ্য হয়ে দেখা দিতে পারে কবিতায়। লোকনীতির দিক থেকে নয়, সাহিত্য নীতির দিক থেকে এই সহজ কথাটাও মনে করিয়ে দিতে হলো এই জন্য যে শব্দের কোনো অস্পৃশ্যতা প্রতিপন্ন করা আমার অভিপ্রায় নয়। সব শব্দই কবিতার শব্দ হতে পারে বলে আমারও বিশ্বাস। কিন্তু শব্দ যেন লক্ষ্যভ্রষ্ট, উদ্দেশ্যহীন না হয়। সমগ্রতার সঙ্গে সমবায় যেন সে ছিন্ন না করে এবং চমকের আঘাতটাই একমাত্র বরেণ্য। অবশেষে কবিও যেন এই ভুল না ভাবেন। সত্যি সত্যি রক্তবীজের মতো নিত্যই নতুন শব্দ বেড়ে যায় না। শব্দের নূতন ব্যবহারের জন্য যা চাই তা হলো এর অনায়াস পারস্পর্য ভেঙে ফেলা।
প্রত্যেক যুগেই কবিতার ভাষায় একটি নির্দিষ্ট গড়ন, স্থির কোনো প্রণালী বাঁধা হয়ে যায়, তার অনুসরণ চলতে থাকে অন্ধ আনুগত্যে। অনুসারী কবিরা হয়তো এই অন্ধ শব্দের আপত্তি করবেন, হয়তো সত্যি যে অনেক সময়ে তাদের অনুভব যথার্থ প্রকাশের বেদনার মধ্যেও কোনো আত্মছলনা নেই, কিন্তু নিজেরও অগোচরে কত সময়ে আমরা দাসত্ব করে যাই। যেমন এলিয়ট বলেছিলেন, খারাপ কবি তিনি যিনি জানেন না কোথায় সচেতন আর কোথায় অবচেতনের উপর ভর করতে হবে তাকে। অন্তত প্রকাশের মুহূর্তে কবিকে জানতে হয় পূর্বসূরি বা সমকালীন সিদ্ধিগুলির কথা, তৎসাময়িক প্রচলিত বাঁধিগুলির ধরন বুঝতে হবে তাকে, আর সেই বেড়াগুলি ভাঙবার জন্য তৎপর হয়ে উঠতে হবে সঙ্গে সঙ্গে। একই শব্দে হয়তো কাজ চলে যায়, যেমন এক লোহাতেই সমানভাবে তৈরি হতে পারে শিকল আর হাতিয়ার, কিন্তু শিকলের গাঁটগুলিকে আঘাত করে ভেঙে দেওয়ার কথা ভাবতে হয় কবিকে। একটি বাক্য যা বাক্যখণ্ডের মধ্যে শব্দ সাজাবার যে পদ্ধতি, তারই মধ্যে থেকে যায় এই গাঁটগুলি। ঠিক শব্দের উপরেই আঘাত তত জরুরি নয় যতটা জরুরি মধ্যবর্তী ওই অংশগুলির উপরে আঘাত, দুই শব্দের সংযোগ বিন্দুর উপরে। এই কারণেই কখনো কখনো কবিতার ভাষায় দেখতে পাই অন্বয়গত বিপর্যয়। অবশ্যই স্মরণীয় যে অন্বয় পরিবর্তনের আরও একটি মূল প্রেরণা আছে বক্তব্যগত দার্শনিকতায়, কিন্তু শব্দকে এই নবীনতায় টেনে নেওয়াও যে তার অন্যতম অভিপ্রায় তা স্বীকার করতে হবে। এ একটা উপকারী ফলপ্রদ অভ্যাস, যদিও ওই অভ্যাস শব্দটি আবার বিপদের সংকেত দেয়। কবি কি এক দ্বিতীয় ম্যানারিজমের দুয়ারে যাচ্ছেন না? মধ্যবর্তী পর্যায়ের কিছু কবিতায় বিষ্ণুদেকে যেমন মনে হচ্ছিল নিজেরই অভ্যাস তাকে শৃঙ্খলিত করে আনছে, এবং তার সাম্প্রতিক রচনায় যেমন নিজেরই বন্ধন থেকে পুনর্মুক্তির খোঁজে উৎসুক দেখি তাকে, সেসব ওই পূর্বকথিত ভয়কেই বাড়িয়ে দেয় মাত্র, কেবলই অন্যয় নয়। একই চেতনা থেকে কখনো বা চোখের সমস্ত অভ্যাস ভেঙে দিয়ে কবি যেন একটি দৃশ্যগ্রাহ্য গড়ন তৈরি করতে চান, যার মধ্যে শব্দ তার প্রাণ খুঁজে পায়। ডিলান টমাসের বরফি প্যাটার্ন কবিতায় আর কি উদ্দেশ্য ছিল আমি তো অন্তত বুঝি না। সত্যেন্দ্রনাথের বেলা তা হয়তো কেবলই ক্রীড়ারঙ্গ, আর কামিংসের ভাঙা ভাঙা উল্টোপাল্টা শব্দবুহ রচনাতেও চোখেরই সঙ্গে যুদ্ধ। সন্দেহ নেই যে আধুনিককালে কবিতা যখন ছাপার কাগজ থেকে পড়া হয়, ধনী গুণই তার একমাত্র গুণ থাকে না, ভাবতে হয় তার দৃশ্যগুণও। শ্রুতিতে দৃশ্যে একটা সংযোগ চাই শব্দগুলির মধ্যে, যেন শব্দেরও বর্ণেরও হাসি মুখ কান্না মুখ আছে, যেন বর্ণও কেউ ছুটে চলে, কেউ দাঁড়িয়ে থাকে। সিটওয়েল দেখেন এক এক শব্দের এক এক রকম রং বা স্পর্শের আভাস। র্যাবও তার স্বরমালায় লিখে রাখেন আ কৃষ্ণ, অ শ্বেতবর্ণ, ই রক্ত, উ সবুজ ও নীল। যদি বর্ণেই এত রূপ রং, তবে শব্দের পরম্পরায় আরও কিছু আছে নিশ্চয়ই। দৃশ্যতই কবিতা একটা প্রকৃতি গঠন অর্জন করে নেয়, আর কবি তাই তাকে ভেঙে ভেঙে নিত্য নতুন গড়ন বানান। কামিংসের স্বেচ্ছাচারের পিছনে বক্তব্য আর আকৃতির সাজুজ্যের দাবি বস্তুত পক্ষে অগ্রাহ্য লাগে। এই পর্যন্ত কেবল মনে হয় যে শব্দগুলি ওই স্বেচ্ছাচারের মধ্যেও অথবা মধ্যেই নিত্যপর হয়ে একরকম সজীবতা লাভ করেছে। এই সজীবতা শব্দটি ঠিক, নিশ্চয়ই সজীব, কিন্তু কতদিন সজীব, কতক্ষণ? ক্ষণজীবী পতঙ্গ জীবনশীল, কিন্তু শেষ পর্যন্ত কবিও কি ক্ষণ সাময়িকের ভিখারি? চিরন্তনের অভিমান কিছুই কি তার নয়? অর্থাৎ এই ব্যবহার ভঙ্গি থেকেও কি আমরা আরেক অচল অভ্যাসে পৌঁছব না? এই হলো কবির তৃতীয় ম্যানারিজমের সূত্রপাত। বস্তুত উল্লিখিত এইসব পর্যায়ে আমরা দেখি যে শব্দ বা শব্দ পরম্পরার প্রতি কবির আক্রমণ নিতান্ত তার বাইরের অবয়বে, কিন্তু অন্তর্গূঢ় আক্রমণ ভিন্ন। কি শব্দের নূতন দোতনা সম্ভব? আর কেমন করে সম্ভব এই ভিতরকার আক্রমণ? বলেছিলাম দুই শব্দের সংযোগ বিন্দুর
উপর আক্রমণটাই সবচেয়ে জরুরি। ওইখানে যে মৃত বাঁধনে জড়িয়ে থাকে তারা সেই বন্ধন খুলে দেওয়াই কবির কাজ। কিন্তু কোথায় সেই সংযোগ বিন্দু, তা কি দেখা যায়? সে তো অদৃশ্য। অদৃশ্য শত্রুর সঙ্গে কেমন করে লড়াই সম্ভব? মেঘের আড়াল থেকে যে যুদ্ধ করে তাকে জিতে নিতে হলে মেঘের আড়ালেই চলে যাওয়া চাই। অদৃশ্যের হাতে অদৃশ্যের মার। প্রথম প্রশ্ন এই যে শব্দকে ধরে রাখে কে? কবিতাতেই বলো আর গদ্যেই বলো, শব্দকে ধরে রাখে তার পছন্দ বা স্পন্দন, অথবা একই সঙ্গে বলা যাক ছন্দ স্পন্দন। ছন্দ কি দেখা যায়? অদৃশ্য কিন্তু শ্রুতিগোচর এই ছন্দের প্রবাহের মধ্যে ভেসে আসে শব্দগুলি। ফলে ছন্দের নকশা অত্যন্ত সুনিয়মিত হয়ে ওঠবার সঙ্গে সঙ্গে তারা যেন অন্ধভাবে একে অন্যের গায়ে এসে লেগে যায়, অনিবার্যভাবে এসে যায়। তার দ্বারা নিপুণ সুগঠিত একটি পদ্য পংক্তি পাওয়া সম্ভব, কিন্তু সজীব ব্যক্তিত্বের কোনো লক্ষণ তার মধ্যে প্রায় তখন পাওয়া যায় না। তাই এও দেখা যায় যে শব্দ চেতনাগত আঘাতের সঙ্গে সঙ্গে কবিতার ইতিহাসে দেখা যায় এক ছান্দসিক বিদ্রোহ, ছন্দমুক্তির সাধনা। বস্তুত ছন্দের আলোড়ন, শব্দের আলোড়ন একই সূত্রে বাঁধা। মধুসূদনকেও তাই ছন্দ ভাঙতে হয়েছিল শব্দকে প্রাণ দেওয়ার জন্যই। এমনকি যে শব্দ প্রকটতা তার ম্যানারিজম বলে জানি, তার প্রেরণাও এসেছিল অমৃতাক্ষরেরই প্রয়োজনে। 14 মাত্রার সুবিন্যস্ত লাইন ভেঙে নিয়ে কথার স্রোত যখন এগিয়ে এলো স্বাধীন মতো, শব্দগুলি যেন অনেক দিন পর একটু নড়ে চড়ে উঠল, একটু পাশ ফিরবার জায়গা পেল, হাঁপ ছাড়তে পেল অনেক দিন পর। আবিধানিক অর্থে রঙ্গলালের যা শব্দ সম্পদ, তার দ্বারাও রচিত হওয়া অসম্ভব ছিল না নতুন কবিতা। কেবল যদি কান্তিময় পুরনো পদ্ধতির ঠাসা নকশার মধ্যে তিনি ভরে না রাখতেন তাদের। কেবল মধুসূদনে নয়, বাংলা কবিতায় এরপরে ক্রমিক ছন্দমুক্তির সাধনা দেখেছি আমরা আরও 100 বছর। রবীন্দ্রনাথকে যে পৌঁছতে হলো গদ্য কবিতা পর্যন্ত, তার একটা মস্ত কারণ এই মনে হয় যে নিজের অভ্যাসের গণ্ডি থেকে মুক্তি পাওয়া তখন খুব জরুরি ছিল তার। অন্তত তার গদ্য কবিতা এই দাবির কোনো সমর্থন দেখায় না যে এ রচনার বাণী অন্য কোনো নিয়মিত ছন্দপাত্রে ধরিয়ে দেওয়া যেত না। এ নিশ্চয় একটা পরীক্ষাকাল, কিন্তু এই পরীক্ষার শোধনের মধ্যে দিয়ে শব্দ যেন আবার নতুন করে শক্তি পেল। শুরু হলো আরেক নতুন যাত্রা, প্রান্তিক আর তার পরবর্তী কবিতাবলির মধ্যে যার শতপ্রকাশ আমরা দেখতে পাবো। কিন্তু ছন্দমুক্তিরও তো শেষ আছে, সত্যি কি আছে? ছন্দকেও যদি নিছক বাইরের অর্থ ভাবি, তবে তার শেষ আছে নিশ্চয়। সাম্প্রতিক বাংলা কবিতায় অক্ষরবৃত্তের, বিশেষত 18 মাত্রার যে অবিশ্বাস্য প্রতিপত্তি দেখা যায়, হয়তো তাকে ভেঙে দেওয়া গেল, কিন্তু তারপর নানা রকমের পংক্তিবন্ধ, স্বতন্ত্র ছন্দরীতি এবং তার মধ্যে বাকস্পন্দনের সুমিত প্রয়োগ ধরা যাক গৃহীত হলো কোনো কোনো কবির লেখায়, কিন্তু তারপর এও শেষ পর্যন্ত একটা বহিরঙ্গ ভাবনায় পৌঁছচ্ছে না। কেবল যে ভিন্ন পংক্তিবন্ধ বা ভিন্ন ছন্দরীতি আবির্ভূত হতে পারে ভিন্ন কবির ক্ষেত্রে, তা নয়। সেই ছন্দের মধ্যেও পুরনো রীতিকানুন কিছু পরিমাণে ভেঙে দেওয়া সম্ভব। সাম্প্রতিক কবিরা অনেক সময়ে যা করেছেন, পর্বাঙ্গ বিভাগ আর চলবে কিনা, অথবা মধ্যখণ্ডের কি প্রয়োজন, কিংবা কোন ছন্দে কোন শব্দের কি হওয়া সম্ভব, মাত্রামূল্য, এসব প্রশ্ন ভবিষ্যতের ছান্দসিককে আবার নতুন করে ভাবতে হবে, হয়তো নতুন করে নির্মাণ করতে হবে সূত্র। কিন্তু তারপর মনে হয় যে তারও পর একটা কিছু অবশিষ্ট থেকে যায়, ছন্দে নয়, ছন্দস্পন্দে। যেমন দুই ভিন্ন জনের কথা বলার স্বর ঠিক একই রকম নয়, যদিও একই শব্দ হয়তো তারা ব্যবহার করে, তেমনি দুই কবির মধ্যে স্বাতন্ত্র্য তৈরি করে দেয় এই স্বর, এই স্পন্দন। অবশ্য এটা ঠিক যে ভদ্রতার কণ্ঠ একটা রীতির মধ্যে বাঁধা বলে অনেক সময় তা সঠম কিন্তু নির্জীব। কথা বলবার ঠিক স্বরটি জানা যায় কেবল অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে আলাপনে। কবিতাও খোঁজে সেই অন্তরঙ্গ ব্যক্তিত্বের স্বর। প্রথমটি যেমন ধরা পড়ে কণ্ঠস্বরের ভিন্নতায়, পরেরটি তেমনই দেখা যায় ছন্দস্বরের স্বাতন্ত্র্যে। অন্য ভাষায় হয়তো বলা যায় যে এই কণ্ঠস্বরের ব্যক্তিগত ধ্বনির এই জাদুটি সঞ্চারিত
করে দেওয়া চাই কবিতার ছন্দের মাঝখানে, তাহলে সেখানে একমাত্র সেখানেই কোনো ম্যানারিজমের বাহন না হয়েও কবিতার দেহ হয়ে উঠতে পারে স্বতন্ত্র কবির অস্তিত্ব। যে শব্দ শৃঙ্খলা রচিত হয়ে আছে কাব্যপংক্তিতে, তার মধ্যেকার সংযোগ সূত্রগুলিকে ছিঁড়ে আলগা করে দিতে হবে বলেছিলাম। কে দেবে কবির কণ্ঠ? প্রতি দুই শব্দের মধ্যে কবির মুখই ভেসে ভেসে সরে যায়। তখন কোনো শব্দকেই মনে হয় না মৃত, নিছক পুরনো মুহূর্ত মধ্যে মায়াময় নবীন হয়ে ওঠে। কোনো রকমের উগ্র লক্ষণ না নিয়েও জীবনানন্দের ভাষার মতো শব্দ তখন খুঁজে পায় একান্ত স্বকীয়তার ধ্বনি। যে কোনো ফ্যানই তখন বুঝতে পারেন কিটসের সমস্ত এই চিৎকারে কত সত্য মূল্য আর্ত হয়ে আছে। সি হেয়ার ইট ইজ, আই হোল্ড ইট টুয়ার্ডস ইউ। সব কবিরই বুকের মধ্য থেকে ছুঁড়ে দেওয়া এই হাত, সেই হলো তার পবিত্রতম শব্দ।